নমস্কার সকলকে, ওয়েলকাম ব্যাক টু ভয়েস অফ লবঙ্গ। যেরকম কথা দিয়েছিলাম আগের ভিডিওতে যে পরবর্তী পর্বে আসবো, তো আনন্দ কথার সঙ্গেই আসবো। তো ঠিক সেই কথা মতো আজকের ভিডিওতে চলে এসেছি আনন্দ কথার 4র্থ এপিসোড নিয়ে। আর আজকে আমাদের ঘটনা লিখে পাঠিয়েছেন প্রীতম ঘোষ। তার বাটানগর টেকনো ইন্টারন্যাশনালের যে দিনগুলো তার স্মৃতিতে লিখেছেন। এই লেখাটার একটা অন্যরকম এসেন্স রয়েছে, ঠিক আছে? যখনই আমরা স্মৃতির পাতা খুলে লিখতে বসি, তখনই যে সবসময় আমি আমার কথা লিখব বা আমি আমাকে কেন্দ্র করে লিখছি, এটা নাও হতে পারে। আজকের এপিসোডটা শুনলে আপনারা বুঝতে পারবেন কি করে একটা মানুষ নিজের জীবনকে হলেও সেটাকে একজন তৃতীয় ব্যক্তির চোখে দেখতে পারে এবং সেইভাবে দেখে তার জীবনের ঘটনাগুলোকে লিখতে পারে, ঠিক আছে? আমি আনন্দ কথায় এর আগে এরকম লেখা পাইনি। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে কিভাবে থার্ড পার্সন ভিউতে মানুষ এত সুন্দর লিখতে পারে। ঠিক আছে, চলুন বেশি দেরি করব না, সরাসরি চলে যাব ঘটনায়। দেখতে থাকুন। গত কয়েকদিন ধরে ফেসবুকে ওয়ালে বন্ধুদের বিদায় সম্ভাষণে মন ভারাক্রান্ত হলেও বিদায় বেলায় তার ভাই বোনেদের দেওয়া ফেয়ারওয়েল পার্টিতে সত্যিই তার মন আনন্দে মুগ্ধতায় ভরে গেছে। সেই অতি সাধারণ ছেলেটি অনেক দিন ধরে অবসর খুঁজছিল, ভাবছিল কি করে তার সেই স্মৃতি, আবেগ, হতাশা, যন্ত্রণাগুলোকে ভাষার বর্ম পরিয়ে সাজিয়ে রাখবে, যাতে আগত ব্যক্তিগত জীবনযুদ্ধের মাঝে সেগুলো ফসিলস না হয়ে জীবন মুকুটে চিরস্মরণীয়, চির উজ্জ্বল মুক্ত বা আকাশগঙ্গা ছায়াপথের ধ্রুবতারা হয়ে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করতে থাকে। সেই লক্ষ্যে সূর্য ওঠার আগেই ছেলেটি গিয়ে বসে তার সম্প্রতি প্রাক্তন হবে কলেজটার কংক্রিটের ছাদের এক কোণে, যেখান থেকে মাটি আর আকাশ দুটোকেই পাশাপাশি মিলতে দেখা যায়। অনেকটা আমাদের সেই প্রথম প্রিন্সিপালের মতো, যেখানে নিজের শিক্ষা, পুরনো কাজের, জীবনের সব আলংকারিক পদগুলোর গাম্ভীর্য আর দম্ভ সব দূরে সরিয়ে রেখে স্বল্পভাষী হয়েও কি করে অবলীলায় অক্লেশে মিশে যেতে পারে সদ্য স্কুল ছাড়া নাবালকদের হৃদয়ের সাথে, তাদের জীবনের কাছাকাছি। ছেলেটি ওসব ভুলে গিয়ে স্মৃতি লিখবে বলে তার ডায়েরির পাতায় মনোসংযোগ করতে গিয়ে বসে আবারও চোখ পড়ে যায় তার কাছেই স্থিত গাছটার দিকে, যেখানে কাকের বাসায় কোকিলের ছানার আনাগোনা। মনে পড়ে যায় 14ই আগস্ট 12 কথা, যেদিন প্রত্যেকে নিজের বাসা ছেড়ে বাটানগর এডুকেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্টের বায়োস্কোপওয়ালাদের বাক্সে চোখ রেখেছিল স্বপ্ন দেখবে বলে। প্রতি সপ্তাহের শেষ দিন শনিবারে টিফিন বিরতির পরে শুরু হতো সেমিনার ক্লাস। কিছুটা তাদের পূর্ব অভিজ্ঞতা আর হয়তো কিছুটা রং মাখিয়ে চলতো তাদের গল্প বলা। হয়তো আজ সেই বায়োস্কোপওয়ালারাও নেই তাদের আবেগগুলো। আজ আমরা সত্যময় টেকনো ইন্ডিয়া নামক এক পেশাদারিত্ব জগতের একটি গ্রহ বা গ্রহাণু, যেখানে সব সময় চলছে গ্রহাণু থেকে গ্রহ বা গ্রহ থেকে নক্ষত্র হওয়ার এক অসম লড়াই। পাশের বিবিটি রোডের কোলাহল জানান দেয় ঘড়িতে ব্যস্ত টাইম সকাল 8টা আসন্ন। আনমনা হয়েই সে ডায়েরির পাতা উল্টে ফেলে নতুন কিছু লিখবে বলে, কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়ে যায় প্রায় এই সময়ই ছেলেটি জীবনে প্রথমবার শিয়ালদা দেখেছিল। অধুনা মুছে যাওয়া নাম BIEMS এ ভর্তি হল।
মাথা গোজার ঠাঁইও করে দিয়েছিল সেই কলেজটাই। তবে কেন জানি না বিক্ষিপ্তভাবে সবার বাসার মাঝে কিছুটা দূরত্ব বিদ্যমান ছিল। সেই ছেলেটিরও ঠাঁই হয়েছিল আক্ষরিক অর্থেই সত্যি শান্ত 3-4টি ভালো মানুষের সাথে। ঠিকভাবে পরিচয়ের আগে প্রথম দিনেই ছেলেটি মেঝেতে স্লিপ কেটে পড়ে যায়। কারণটা একান্তও ছেলেটার চরিত্রগত এবং স্বভাবগত ত্রুটিময় ভিন্নতা। লুঙ্গিতে বৃষ্টি সাধারণত দমকা হাওয়ার সাথে সাথেই হয়, কিন্তু সেই দিনের হঠাৎ বৃষ্টিটা বিনা বজ্রপাতে, বিনা ঝড়ের সহিত ছাদের উপর পড়েছিল, যা তার পূর্ব মেষ জীবনের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে দিল এবং বর্তমান কমন রুমে ঠাঁই নিতে বাধ্য হল। ছেলেটি মিল খুঁজে পেল তার প্রথম মেসের বন্ধুদের সাথে, যারা অতি নীরবে বৃষ্টি হয়ে সরাসরি মাটি ভেজাতে পছন্দ করে। তারা জানে তাদের পৃথিবীতে আসার কারণ। তারা মেঘের শেষ বিন্দুটুকু নিয়ে ঝড়ে পড়ে যেতে চায়। একাধিক বৎসর প্রশ্নাতীত আনন্দের সাথে একসাথে এক ছাদের তলায় থাকলেও কিছু মুহূর্তে তার নিজেকে নিজের বড় অচেনা লেগেছে। অনেকবার নিজেকে বেআব্রু হতে দেখেছে। বয়সে তাদের সমান হলেও বাকিদের তুলনায় তার বোধ বুদ্ধি নিতান্ত শিশুসুলভ, কাণ্ডজ্ঞানহীন, তুলনায় অনেক কম দায়িত্ব নেওয়ার ক্ষমতা। হয়তো ছেলেটি নিজে থেকে নিজেকে পাল্টাতে চায়নি, চেয়েছিল এইভাবে পুরো পাগল, দূর বাদ দিত হয়ে পড়তে। সে চেয়েছিল একা একা সুরাপানের স্বাদ নিতে, পরীক্ষার আগের রাত্রে প্রথম সেই বইটা খুলতে, অতুলনীয় সুস্বাদু মাংস খেতে, মধ্যরাত্রে মদ্যপ হয়ে রাস্তায় ভিখারি গুনতে, সমাজের বোকা চোখের কাছে পুরোপুরি নিষিদ্ধ ব্যাপারটা করতে, যা সে আগে কখনো খায়নি, করেনি, এমনকি ভাবেও না। তবে সে ঠিক শান্তর উল্টোটা কখনো হতে চায় না, যা কিনা উচ্ছৃঙ্খল, নেশাগ্রস্ত, বিপদময় জীবন। সে চায়নি মাইক্রোফোনের সামনে দাঁড়াতে, চায়নি চালকের আসনে বসতে, তা সে ক্লাস হোক আর কলেজের অনুষ্ঠানে। তার পেছনে হেতু হয়তো তার নেতৃত্ব প্রদানের অক্ষমতা বা নিজ কলা পরিস্ফুটনের সঠিক সুযোগ সময়ের অপব্যবহার। বৃষ্টি যতক্ষণে থামল তখন প্রায় 11টা। চারিদিক শুনশান, কিরকম একটা বিষণ্ণতা ছেয়ে গেছে গাছে গাছে, পাতায় পাতায়। মনে পড়ল ছেলেটিরও মনের অবস্থা ঠিক এমন হয়েছিল যখন তারা শুনেছিল তথাকথিত হোস্টেল আর থাকছে না, এখন থেকে যা হবে সব নিজের স্বেচ্ছানুযায়ী। সেই তাদের স্বপ্নভঙ্গের শুরু। ততদিনে ছেলেটা শিখেছিল কেরোসিন তেলে ডোবা চাউমিন খেতে, আধ সিদ্ধ ভাত খেতে, দুপুরের খাবারের জন্য কুপন সংগ্রহ করতে, রাত্রের খাবারের আসার খবর জানার জন্য পাশের হোস্টেলে খবর নিতে। দেখেছিল একজনকে হোস্টেল মেটের অসুখে বজবজ নার্সিংহোমে রাত জাগতে। অবাক হয়েছিল প্রধান শিক্ষকবিহীন শিক্ষা প্রতিষ্ঠান রমরমিয়ে চলতে দেখে। সে আরও দেখেছিল কিভাবে একজন শিক্ষিকার বাড়ি কলেজের সামনে হওয়ার দরুন বিনা অর্থের লোভে, এক অজ্ঞাত রসায়নের টানে অগুন্তি অক্লান্ত সময় ব্যয় করে গেছে নিজ গৃহে তাদের সাথে, যারা মাতৃভাষা ব্যতীত অন্য সব ভাষায় অপারদর্শী। উনি শুনলে খুশি হবেন, তারা অনেকে আর চাকরি পেয়ে গেছে, কেউ বা অন্য ভাষায়
এতই সাবলীল যে বিমাত্রেয় ভাষায় জীবনসঙ্গিনীকে খুঁজে পেয়ে গেছে। যদ্যপি প্রেমের ভাষা খোঁজা নাকি অর্থহীন। হঠাৎ ঘড়ি লক্ষ্য করে অবাক হয়ে ওঠে। দেখে সূর্য তখন মধ্য গগনে যাবে যাবে করছে। না, ছেলেটি এখনো একটি শব্দও ডায়েরিতে লিখে উঠতে পারেনি। সে লিখবে বলে পণ করেও তার কলেজ জীবনের মধ্য সময়কার স্মৃতি আবার মনে পড়ে যায়। সে সদ্য 4th সেমের পরীক্ষা শেষ করেছে। সে বুঝতে পারছে শেষ 2 বৎসর বাপ মা কথিত কাজের কাজ কিছুই করেনি। তবে আপ্লুত বোধ করে এই ভেবে যে সে ছাত্র হিসেবে কিছু রাজ্যব্যাপী খ্যাত শিক্ষকদের সান্নিধ্য পেয়েছে। সাথে সাথে লজ্জাটা অপ্রাসঙ্গিকভাবে চলে আসে তার নিজের কিছু অনিচ্ছাকৃত কাজের জন্যে, যা শিক্ষক সহপাঠী উভয়ের সাথে আলাদাভাবে একসাথে জড়িত ছিল। মনে পড়ে ঠিক সেই মুহূর্তে ছেলেটির অপমান বোধ হঠাৎ নিজেকে বড় করে তোলার কথা ভাবিয়েছিল। নিজ ছায়ার থেকেও অবশ্যই বড় হওয়া নয়। এতদিনে সে অনেক কিছু দেখে শিখেছে, ঠকেছে। বাসা বদলের মতো একটা বড় সিদ্ধান্ত সে হঠাৎ নিয়ে ফেলল, যা কিনা অনেক বন্ধুর কাছেই ছিল বেশ অপছন্দের। নতুন সেখানে কাঁকড়ের ওপর জুতো পরে একসাথে হাঁটার অনাবিল আনন্দ ছিল। কিছু কষ্টময় সুখ ছিল। ছিল না জোর করে ভালো থাকার কোনো অভিনয়। ছিল কিছু নারিকেল অপেক্ষা বেশি বাহ্যিক কঠিন অন্তর আবেগময় ছেলের সঙ্গ, যারা রাজার সুখে হাসতে জানে, জানে পাগলের দুঃখে কাঁদতেও। ছেলেটির দিনগুলো ছিল সেই পর্বত ঘেরা ঝিলটার মতো, যার অস্তিত্ব পর্বতের উচ্চতার জন্যই বিদ্যমান, আবার তার ব্যাপ্তিতে বাধা দিচ্ছে সেই পর্বতগুলো। কিছু না গোনা মুহূর্ত পর ছেলেটি কলেজের ছাদে বৃষ্টিস্নাত চাতকের দলকে দেখতে পায়, যা তার অবচেতন মনকে নিয়ে যায় একইভাবে কিছু বৎসর পূর্বে, যখন এক রাত্রে এসে প্রথমবার নিজ গুণে 8-এর বেশি পাওয়ার আনন্দে মদ্যপ হয়ে নৃত্য করেছিল, উত্তেজনাময় বিনিদ্র রাত্রি যাপন করেছিল। তার চোখে ছিল পূর্বে পাওয়া আনন্দের তৃপ্তি এবং ভবিষ্যতে চাকরি নামক বৃষ্টির জল পাওয়ার অকৃত্রিম কামনা, যা আজও বিদ্যমান। ছেলেটির তৎক্ষণাৎ মনে হলো সময়গুলো পার হয়ে যাচ্ছে। দ্রুত সূর্যও তার শেষ দ্রাঘিমাংশে পৌঁছে গেছে। মেঘগুলো আকাশে এক রক্তিম আভার সৃষ্টি করেছে। কলেজের ছাদ থেকে দূরের ইডেন সিটির সমস্ত দেওয়ালগুলো বড় অচেনা লাগছিল তার। পাশের ইএসআই পুকুরটায় কেমন যেন অচেনা এক রঙের জল উকি দিচ্ছিল। সকালের সেই পাখিগুলো কলরব করে ফিরছিল কোনো এক নতুন বাসায় বা পুরনো তাদের সেই নীড়েই। হঠাৎ সন্ধ্যের আজানের ডাক আর কাসর বাতির শব্দ যেমন কমন রুমে এক গগনভেদী ভয়ানক জোরালো আর্তনাদের আনন্দের উৎফুল্লের ধ্বনি সৃষ্টি করল, যা তার 27 মে 16 সালের একান্ত নিজস্ব বিদায় অনুষ্ঠানের সংজ্ঞাবাহক প্রতিবিম্ব স্বরূপ। ছেলেটি এক অজ্ঞাত কারণে সারাদিন ব্যয় করেও কিছুই স্মৃতি লিখতে পারল না। শূন্য রয়ে গেল তার ডায়েরির পাতাগুলো কোনো এক অজানা ভবিষ্যতে পূরণ করবার আছিলায়। অন্ধকার নামার আগে তার মনে হলো
এই প্রাণহীন অথচ সজীব ছাদ নিতান্তই ত্যাগ করা উচিত। সে সিঁড়ির লক্ষ্যে পা বাড়ালো অনেকটা যেন তাদের দলের আসন্ন শেষ সেমের পরীক্ষার নেয়। সিঁড়ি শেষ হলেই যেমন আজ উন্মুক্ত আকাশ, পায়ের নিচেও সংজ্ঞাহীন মাটি পড়বে। ছেলেটির দুশ্চিন্তা হতে লাগলো এই ভেবে যে তাদেরও পরীক্ষার পর পথ প্রদর্শকবিহীন শুরু হবে একলা পথ চলা, যে পথের আদি আছে, নেই অন্ত, আছে শুধু পথের পাথরের গুণগত বৈশিষ্ট্যের পরিবর্তন। ছেলেটিও পথ চলা শুরু করল। কোনো এক অবসরে পথের ধারে পুরনো বন্ধুদের সাথে প্রতীক্ষালয় বিশ্রামের বাসনায়। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রীতম ঘোষের কলমে তার কলেজের স্মৃতিতে লেখা ডায়েরির শূন্য পাতাগুলো। আপনাদের মনে হতে পারে, এমন আমারও প্রথমে মনে হয়েছিল, যে আনন্দ কথায় এরকম লেখা আসার কারণ কি, বা এই লেখাটা কি আনন্দ কথায় দেওয়ার মতো। পরে ভেবে দেখলাম যে আনন্দের স্মৃতি, সেটা একটা দিনের ঘটনা হোক বা কিছু একটা নির্দিষ্ট সময়ের স্মৃতি, সেটাকে লিখে দেওয়া হোক, সে নিজের অতীত খুঁড়ে নিজের ভালো সময়ের কথা নিজের মতো করে লিখেছে, কেন দেওয়া যাবে না আনন্দ কথায়। আমি চেষ্টা করলাম আমার মতো করে প্রীতম ঘোষের লেখাটাকে আপনাদের সামনে তুলে ধরার। আজকের কন্টেন্টটা নিয়ে আমি একটু ডাউটফুল রয়েছি, কারণ আমার মনে হয় না আমি আজকের কন্টেন্টে আমার 100% দিতে পেরেছি। আমার শরীরটা খুব একটা ভালো নয়, কিন্তু আমি যেহেতু কথা দিয়েছি আমি সেই কথা রাখবো। পরবর্তীতে আনন্দ কথার আরও ভিডিও আসবে। আপনারা যেরকম লেখা পাঠাচ্ছেন, আপনাদের জীবনের কোনো একটা আনন্দের ঘটনার কথা অথবা কোনো একটা আনন্দের স্মৃতির কথা এই রকমভাবে আপনারা লিখে পাঠাতে পারেন। আমি সেটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে আনন্দ পৌঁছে দেওয়া, তাই না? আপনারা পাঠাবেন, আমি অবশ্যই করব। আনন্দ কথার অনেক লেখা অলরেডি চলে এসছে, সেগুলোর ওপর বেশ কয়েকদিনে কাজ হচ্ছে, আমি চেষ্টা করছি করার। ঠিক আছে, তো আপনারা জানিয়ে যাবেন কেমন লাগলো। আর এই লেখাটার স্পেশালিটি হচ্ছে, যিনি লিখছেন তিনি তার জীবনকে একজন তৃতীয় ব্যক্তির দর্শনে লিখছেন। এরকম অন্যরকম লেখা এটা আমি আগে পাইনি, সেই জন্য আমি আরও ইন্টারেস্টেড ছিলাম কাজটা করার জন্য। আপনাদের কেমন লাগলো জানিয়ে যাবেন। আর এই ঘটনাগুলো তো মানে এরকম স্মৃতি অনেকেই রিলেট করতে পারবেন, তো কে কীরকমভাবে রিলেট করতে পারলেন সেগুলোও জানিয়ে যাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে, হয় আনন্দ কথার সঙ্গে, না হয় কোনো গল্প বা কবিতার সঙ্গে। যারা যারা আমাকে লেখা পাঠাতে চান অবশ্যই মেল করতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্ত রকম ডিটেলস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।